জনতার গণধোলাই খেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মারধরের শিকার তার দুই বন্ধু। সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মুহূর্তে কিন্তু হামলার শিকার হয়েছে বিএনপি নেতা মির্জা আব্বাস। আমি মনে করবো যে আমাকে গণতান্ত্রিক ধারা মেনে চলা উচিত, যা হবে সংসদে হবে। তাদের আগে প্রভু ছিল শেখ হাসিনা, এখন প্রভু তারেক জিয়া। ঢাকা ৮ আসনে নির্বাচনী ফলাফল নিয়ে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন ১১ দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। ১৪ ফেব্রুয়ারি লেখা এক আবেদনের প্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে নাসির উদ্দিনের এই অভিযোগ জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম। আবেদনে নাসির উদ্দিন পাটোয়ারি ১১টি পয়েন্টে মোট ১২টি কেন্দ্রের অনিয়মের তথ্য তুলে ধরেন। তার অভিযোগ, এই আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস ও তার কর্মী সমর্থকরা ভোট রিগিং ও প্রভাব বিস্তারের মতো কাজ করেছে। জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে, সেটাকে সমর্থন করেছে পিনাকি। অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে, পিনাকি সমর্থন করেছে। আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের, একই গোত্রের সন্তান। উনি বলছেন জন্মের ঠিক নাই। আব্বাস ভাই, দুনিয়া সব প্রাণী একই পদ্ধতিতে জন্মায়। আর একটা পদ্ধতি আছে টেস্ট টিউব বেবি, ওইখানে কেউ কাউকে। তো ঠিক পদ্ধতি কোনটা মির্জা আব্বাস ভাই? আর আপনি কোন পদ্ধতিতে জন্মাইছেন? আর আপনি যে পদ্ধতিতে জন্মাইছেন সেটা যে ঠিক, এই সার্টিফিকেট আপনারা কে দিছে? আসেন আমরা আমাদের ঠিক পথে জন্ম না হওয়া মির্জা আব্বাস ভাইয়ের আমলনামা দেখি। দর্শক, জুলাই গণঅভ্যুত্থানের পরে স্বাধীন বাংলাদেশে একটা কারচুপির নির্বাচন হবে, ম্যানেজমেন্ট এবং টেম্পারিং এর মাধ্যমে নির্বাচন হবে, এটা এদেশের মানুষ কোনোভাবেই মেনে নিতে পারে না। কারণ আপনারা জানেন যে মির্জা আব্বাসের আসনে নাসির উদ্দিন পাটোয়ারির যখন কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হয়, তখন ম্যাক্সিমাম কেন্দ্র থেকেই কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারির বিজয়ী এবং বিপুল ভোটে তিনি বিজয়ী হওয়ার খবর এসেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভোট কারচুপি করে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, টেম্পারিংয়ের মাধ্যমে সেখানে মির্জা আব্বাসকে জয়যুক্ত করা হয়েছে। যে কারণেই এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, নির্বাচনের পরে যেখানে দেশ ঠান্ডা হওয়ার কথা, নীরব হওয়ার কথা, সেখানে কিন্তু আরও ভয়াবহ উত্তাপ এবং উত্তেজনা কাজ করেছে। কি হতে চলেছে রাজনীতি নিয়ে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঢাকা ৮ আসনে পুনরায় ভোট গণনার জন্য নাসির উদ্দিন পাটোয়ারি ইসিকে সরাসরি লিখিত অভিযোগ করেছে, যেখানে তিনি উল্লেখ করেছে মির্জা আব্বাস সাহেব ও তার দলের নেতাকর্মীরা, তার পরিবার সবাই একত্রে ভোট কারচুপি করেছে। সেই ছাড়া অসংখ্য কেন্দ্রের মধ্যে নাম উল্লেখ করে করে বলেছে ওইখানে মির্জা আব্বাসের নেতাকর্মীরা সশরীরে ঢুকে তারপর ভোট কারচুপি করেছে। এই ধরনের একটা লিখিত অভিযোগ এই নাসির উদ্দিন পাটোয়ারি দিয়েছে। ওই ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস সাহেব ভোট পেয়েছিলেন ৬৯,৩৬৬টি ভোট। অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি পেয়েছিল ৫৪,১২৭টি ভোট। মানে খুব অল্প ভোটেই নাসির উদ্দিন পাটোয়ারি হেরে গিয়েছে বা তাকে হারিয়ে দেওয়া হয়েছে, এরকম অভিযোগ নাসির উদ্দিন পাটোয়ারি করছেন। এখন মানুষের কিন্তু আর কোনো বিষয় নিয়ে মাথা ব্যথা নাই। নির্বাচনে কোন অঞ্চলে কে হারছে, কে জিতছে, কাকে হারিয়ে দিছে, কাকে জিতিয়ে দিছে, এইগুলো নিয়ে কারো কোনো কথা নাই। সবার কথা ঢাকা ৮ আসন নিয়ে, যে নাসির উদ্দিন পাটোয়ারি একটার পর একটা আসনে জয়ী হয়ে আসছিলেন, এই ঘোষণাই সবাই পাচ্ছিলেন। এমন পর্যায়ে হঠাৎ করেই কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি হেরে যায়। মানুষ জানতে পারে যে নাসির উদ্দিন পাটোয়ারি হেরে গেছে। এর আগে ঢাকা ৮ আসনের ভোট গণনা বন্ধ করে রাখা হয়, দীর্ঘ সময় ভোট গণনা বন্ধ করে রাখা হয়। পরবর্তীতে আবার যখন গণনা হয়, তখন নাসির উদ্দিন পাটোয়ারি আর একটা আসনও জিতে। সব জায়গায় মির্জা আব্বাস সাহেব জিততে থাকে। এইভাবেই মির্জা আব্বাস সাহেব জিতে থাকে। এখন নাসির উদ্দিন পাটোয়ারির দাবি যে মির্জা আব্বাস সাহেব একজন চাঁদাবাজ, তিনি জানতেন এতদিন তিনি মাদকের সম্রাট এবং তিনি সন্ত্রাসদের গডফাদার। তবে এইটা জানতেন না যে এই মির্জা আব্বাস ভোট চুরিও করতে পারে এবং সাথে নাকি তার স্ত্রী, পরিবার সবাইকে একত্রে নিয়ে তারপরে ভোট কারচুপি করেছে। এই ধরনের দাবিগুলো করছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। তার দাবি ইসিকে জানানো হয়েছে, তিনি লিখিত চিঠির মাধ্যমে ইসিকে এই ধরনের অভিযোগ করেছে এবং আরো অনেক বিষয় তিনি উল্লেখ করে দিয়েছেন। কয়টার সময় কি করা হয়েছে সব তিনি উল্লেখ করেছেন। এখন ইসির কাছে নাসির উদ্দিন পাটোয়ারির একটা দাবি
যতদিন পর্যন্ত পুনরায় ভোট গণনা না হচ্ছে এবং সেই রেজাল্ট বের না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ঢাকা ৮ আসন থেকে কেউ যেন শপথ গ্রহণ করতে না পারে, কাউকে যেন এখানে সরকারিভাবে এমপি বানায় দেওয়া না হয়, মন্ত্রী বানায় দেওয়া না হয়। সো যতক্ষণ ভোট আপনারা গণনা না করতে পারবেন ততক্ষণ রেজাল্টও দিতে পারবেন না এই আসনে, কেউ এমপি শপথ দিতে পারবেন না। তাহলে আমরা দেখি এখন ভোট গণনা যদি না হয় তাহলে কি মির্জা আব্বাস সাহেব শপথ গ্রহণ করতে পারে কি না সেটা এখন দেখার বিষয়। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারিও কিন্তু হাল ছেড়ে দেওয়ার মতো মানুষ না, তিনি একাই মনে করেন অনেক কিছু দেখাই দিচ্ছে। আমরা চাই রাজনীতি হবে এরকম, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকতে পারে, তবে আপনারা মিলেমিশেই নির্বাচন করবেন। এখন আপনারা যদি একে অপরকে অনেক বড় কোনো শত্রু ভেবে নির্বাচন করেন তাহলে তো রাজনৈতিক জিনিসটা অন্যরকম হয়ে গেল, যেন হিরো আর ভিলেন, যে পাশ করছে সে হিরো হয়ে গেছে, যে ফেল করছে সে ভিলেন হয়ে গেছে, বিষয়টা এখন এরকম দাঁড়াচ্ছে। তো আমরা এই ধরনের রাজনীতি চাই না, আমরা একটি সুষ্ঠু রাজনীতি চাই যেখানে একে অপরের পাশে থাকবেন, দুইজনই ভালো কাজ করবেন, জনগণ আপনাদের দুইজনকে দেখে যে কোনো একজনকে সিলেক্ট করে নেবে ভোট দিয়ে। আর ভোট কারচুপি এই দেশ থেকে কোনো দিন যাবে না, যে এই দেশের সরকার হয়ে আসবে তারা ওই সেম সিস্টেমে আসতে হবে। আপনারা সিস্টেমেটিক যদি চেঞ্জ করতে যান তাহলে আপনারাই চেঞ্জ হয়ে যাবেন। মানে অতীতে যারা সিস্টেম পরিবর্তন করতে গেছে সিস্টেমই তাদেরকে পরিবর্তন করে ফেলছে। এটা সেই দেশ, যে দেশে আপনি যদি জনগণের জন্য কোনো কাজ করেন এই জনগণই আপনার পিছন মারবে। এটা একদম খাতা কলমে লিখা রেখে। আজকে আমি সত্য কথা বলছি, আপনাদের সামনে কথা বলি 2-4টা, এই জন্য জনগণ সাপোর্ট দিচ্ছে। আগামীকাল আবার এই জনগণই আমার বিরুদ্ধে গিয়ে কথা বলবে। আজকে একজন একটা মিথ্যা অভিযোগ করবে আমার নামে, দেখবেন জনগণ গিয়ে বলবে ঠিকই আছে ওই কাজটা করছে। ওই নাসিরউদ্দিন পাটোয়ারি কি পারবে ঢাকা ৮ আসনে পুনরায় ভোট গণনা করাতে, নাকি মির্জা আব্বাস সাহেব শপথ গ্রহণ করে ওই এলাকার এমপি বা মেয়র বা মন্ত্রী হয়ে যায়? দর্শক, বাংলাদেশে নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে আবারও তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। জুলাই গণঅভ্যুত্থানে এদেশের হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছেন, হাজারো মায়ের কোল খালি হয়েছে এই জুলাই গণঅভ্যুত্থানে। এদেশের সাধারণ মানুষ থেকে নিয়ে উচ্চ লেভেলের মানুষ পর্যন্ত এই জুলাই গণঅভ্যুত্থানে তারা যোগ দিয়েছেন এবং স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তারা সকলেই রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন। বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা এবং দিন মজুরি থেকে শুরু করে সব ধরনের মানুষ তারা রাজপথে নেমেছিলেন এবং তাদের সকলের দাবি ছিল যে একটা সুন্দর সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে। কিন্তু এই যে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা ছিল এবং মানুষের মনের মধ্যে একটা আনন্দ, একটা উল্লাস হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন নিয়ে কিছু কারচুপির খেলা হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন আসনে এই নির্বাচন নিয়ে একটা ইঞ্জিনিয়ারিং এবং ট্যাম্পারিংয়ের মাধ্যমে বিভিন্ন পরিকল্পিতভাবে একটা ম্যানেজমেন্ট নির্বাচন হয়েছে, যেখানে আগে থেকেই পরিকল্পিত করা হয়েছিল যে কাকে কোন আসনে জয় করা হবে, যে কারণেই পরাজিত ব্যক্তিকে জয় ঘোষণা করা হয়েছে। এবং এই জয় ঘোষণা করার পরই মানুষের মধ্যে একটা উত্তেজনা কাজ করেছে। এবং আপনারা জানেন বাংলাদেশে জামায়াতে ইসলামী পিপুল ভোটে বাংলাদেশের প্রত্যেকটা আসন থেকেই তাদের কিন্তু বিপুল ভোটে জয় হওয়ার কথা এবং সে ধরনের খবর নিউজ কিন্তু প্রায় রাত 9টা থেকে 9:30 পর্যন্ত আমাদের কাছে এসেছে। এবং কিছু সময়ের মধ্যেই হঠাৎ করে এই ফলাফল এবং এই নির্বাচন সব কিছুই মিডিয়ারা বন্ধ করে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে বিএনপির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী হওয়ার ঘোষণা করা হয়েছে। কিন্তু মানুষ তারা এখন আর আগের মতো বোকা নয়, তারা ইতিমধ্যে বুঝে গেছে যে এটা একটা সুষ্ঠু নির্বাচন হয়নি এবং এই কারচুপির খেলায়, এই ট্যাম্পারিংয়ের খেলা, ইঞ্জিনিয়ারিং খেলার পিছনে হাত রয়েছে অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূসের। তার নেতৃত্বে এবং তার হুকুমে নির্বাচন কমিশনাররাও কাজ করেছেন এবং সেটাই কিন্তু দেখা গিয়েছে এবং সেভাবেই কিন্তু বাংলাদেশের অবস্থা হয়েছে, যা ইতিমধ্যেই গণমাধ্যমে অনেক মানুষই দাবি করেছেন। দর্শক, আপনার কি মনে হয় যে ভোট এবং নির্বাচন কি সুস্থভাবে হয়েছে নাকি এর পিছনে আসলেই কোনো কারচুপির খেলা হয়েছে? সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্তই ভালো থাকবেন।
খোদা হাফেজ।